হৃদয়ের মায়াজাল পর্ব ২৪। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। দীর্ঘ সময়ের কান্নার দরুন দুচোখ ফুলে উঠেছে মুক্তার। রক্তিম চেহারায় ফোন কানে চেপে বসে বিছানায়, ফাহাদ পাশেই বসা নিরুপায় হয়ে। বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার এই মুহূর্তে নেই। মুক্তার অঝরে কান্না একটা সময় ফুপানোতে পৌঁছালো। তারপরও বারবার কল মিলালো আরিফকে। রাগ, অপমান, কষ্টের সংমিশ্রণে যখন তুঙ্গে, তখনই ওপাশ থেকে কল রিসিভ করলো আরিফ। হ্যালো বলার আগেই মুক্তার অঝরে কান্নার শব্দে উত্তেজিত হলো আরিফ। অস্থির ন্যায় জানতে চাইল কিছু হয়েছে। আপনজনের গলা শুনতে পেয়ে মুক্তা আরও ফোপাতে লাগলো। অস্থির আরিফ বারবার জানতে চাইল, কি হয়েছে তোর? এইভাবে কাঁদছিস কেন? আমাকে বল, ফাহাদ কিছু বলেছে তোকে? মুক্তার অঝরে কান্নার দরুন কথা আটকে আসলো ফোপানোতে। ফোপাতে ফোপাতে বলল মুক্তা, ভাই ভাই। সারাদিন পর মাত্র বাসায় ফিরেছিল আরিফ। গরমে ঘামন্ত শরীরে বসার ঘরের ফ্যান চালিয়ে সবে সোফায় বসেছিল সে। হাতে তখনও নিজের পাসপোর্টের সাথে আরও বেশ কিছু ডকুমেন্টস চাপা। এর মাঝে মুক্তার ফোন পেয়ে অস্থির উত্তেজিত হলো আরিফ বোনের কান্নায়। হাতের কাগজগুলো সেইভাবেই এলোমেলো সোফার টেবিলে রেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো অস্থির ভঙ্গিতে। মুক্তার ভাই ভাই বলে কান্নার ফুপানোতে। বাসার চাবি পুনরায় মুঠোয় নিতে নিতে উত্তেজিত ভঙ্গিতে মুক্তাকে শুধিয়ে আরিফ বলল, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? ওই বাড়ির মানুষ তোকে কিছু বলেছে মুক্তা? তোর শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ ফাহাদ তোর গায়ে হাত তুলেছে? না ভাই। তাহলে এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। আরিফের ভরসা পেয়ে মুক্তা ফুপাতে ফুপাতে বলল, ভাই ভাই, মায়া বিয়ে করে ফেলেছে আমার ভাসুরের সাথে। কথাটা বলেই মুক্তা আবারও ফুপাতে লাগলো অঝোর কান্নায়। অথচ মুক্তার মুখে মায়ের বিয়ের সংবাদ শুনে আরিফের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। বরং এতক্ষণ মুক্তাকে নিয়ে যে অস্থিরতা আর ভয় আরিফের মাঝে ছিল, সেটা যেন এক মুহূর্তেই গায়েব হয়ে গেল। আরিফ মুক্তার কথা শুনে পুনরায় জায়গায় বসে পড়ল। দীর্ঘশ্বাস গোপন করে শান্ত হলো। ছোট করে উত্তর দিয়ে বলল, ওহ। আরিফের শান্ত কণ্ঠ আর উদাসীন উত্তরে উত্তেজনা বাড়ল মুক্তার মাঝে। এত বড় একটা সংবাদ শোনার পর মুক্তার মতোই আরিফের মাঝেও একই অস্থির উত্তেজনা দেখতে পাওয়ার কথা। অথচ সেই জায়গায় আরিফ নিরুত্তর, শান্ত। মুক্তা অস্থির ভঙ্গিতে বলল, তুমি ওহ বলছো ভাই? মায়া এত বড় একটা কাজ করলো আর তুমি শান্ত? তুমি জানো আমার আমার শ্বশুর বাড়িতে এই মুহূর্তে কি ঝড় বয়ে গেছে? কত কিছু শুনতে হয়েছে আমাকে। আমার খালা শাশুড়ি বলে আমার বাবার নাকি মেয়ে দিয়ে ব্যবসা করে, এই জন্য প্রথমে আমি, তারপর মায়াকে লেলিয়ে দিয়েছে আমার ভাসুরের পেছনে বড়লোক ছেলেকে পটাতে। আমরা ছোট লোক, ছোট জাতের মানুষ, টাকা পয়সা দেখি নাই, সেজন্য বড়লোক ছেলেদেরকে পটিয়ে বেড়াই। তুমি মনে হয় শুনেছ আমার খালা শাশুড়ির মেয়ে শশিয়াপুর সাথে হৃদ ভাইয়ের ছোট থেকে বিয়ে ঠিক ছিল। আজ পারিবারিকভাবে ওনাদের বিয়ের ডেট ফিক্সড হওয়ার কথাটা উঠলে হৃদ ভাই মায়ের সঙ্গে ওনার বিয়ের কথাটা সবাইকে জানায়। এরপর থেকেই বাড়িতে ঝামেলা হচ্ছে। আমার ভাসুর শশী আপুর গায়ে হাত তুলেছেন, এজন্য আমার শ্বশুর বাড়ির সবাই আমার উপর রেগে। তারা কেউ চাইছে না আমি মায়াকে নিয়ে এই বাড়িতে আর থাকি। এই প্রথম আমার শাশুড়ি আমাকে মায়ার জন্য কত কথা শুনিয়ে গেল। ওনাদের ভালো ছেলেটাকে মায়া কিভাবে পটিয়ে বিয়ে করে ফেললো সেটা নিয়ে আমাকে কথা শুনিয়ে গেল। ভাই ভাই, মায়া কেন এই কাজটা করলো? মায়ার জন্য এখন আমার সংসারটাও ভাঙতে বসেছে। মুক্তার দীর্ঘ কথায় আরিফ নিশ্চুপে শুনল। আরিফ আগে থেকেই জানতো এমন কিছু হবে। মায়ের জন্য মুক্তার সংসারে এফেক্ট হবে সেটাও জানে। কিন্তু যেটা হয়ে গেছে সেটার বলে কিছু করার নেই। বরং এই উত্তাপ পরিস্থিতি সামাল দিতে যা করণীয় তাই করতে হবে।
আরিফ দীর্ঘশ্বাস ফেলে আবারও শান্ত কণ্ঠে মুক্তাকে বোঝাতে চেয়ে বলল, ফাহাদকে বল তোকে আর জুইকে আমার কাছে দিয়ে যেতে। তুই কিছুদিন আমার ফ্ল্যাটে থাক, দেখবি সবকিছু এমনিই ঠিক হয়ে গেছে। আরিফের কথায় মুক্তা আতঙ্কিত গলায় বলল, আর মায়া? মায়াকে আনবো না ভাই? ও কই থাকবে? আরিফ আগের ন্যায় শান্ত কণ্ঠে বলল, মায়া ওইখানেই থাক, তুই চলে আয় জুইকে নিয়ে। মায়ার চিন্তায় মুক্তা ফের বলল, না ভাই, আমি মায়াকে এখানে রেখে একা আসতে পারবো না। তুমি জানো না ভাই, আমার শ্বশুরবাড়ির সবাই আমার আর মায়ের উপর ভীষণ রেগে আছে। আর এই পরিস্থিতিতে যদি আমি ওকে সবার মাঝে একা ফেলে চলে যাই তাহলে সবাই মায়াকে কি করবে? আরিফ মুক্তার কথা শেষ করার আগেই বলল, কেউ কিচ্ছু করতে পারবে না, মায়া ওর জায়গায় আছে। তোকে যা বলছি তুই তাই কর। তুই জুইকে নিয়ে আমার কাছে চলে আয়, বাকিটা আমি দেখে নিব। মুক্তা জেদ্দি গলায় বলল, কিন্তু ভাই মায়া, ওকে কিভাবে আমার শ্বশুর বাড়িতে রেখে আসবো? তোকে এত সব চিন্তা করতে হবে না, ওইটা তোর না মায়ার শ্বশুর বাড়ি। মায়াকে প্রোটেক্ট করার জন্য ওর হাজবেন্ড আছে, বরং তোর জায়গাটা ওই বাড়িতে শূন্য। তোর দিকে ওই বাড়ির সবাই সহজে আঙ্গুল তুলতে পারবে, কিন্তু রিদ খানের বউকে কিছু বলার সাহস কেউ করতে পারবে না। সেজন্য বলছি, এই পরিস্থিতিতে তুই ফেঁসে যাবি যদি এরপরও খান বাড়িতে থাকিস। তুই আমার কাছে চলে আয়, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। রিদ খান নিজের বউয়ের হেফাজত করতে জানে। আরিফের কথায় মুক্তার কান্না থেমে গেল। থ মেরে বসে রইল হতবাক হয়ে। ভেবে দেখল আরিফের কথাগুলো আসলেই সত্যি। এই উত্তাপ পরিস্থিতিতে কেউ মায়াকে কিছু বলতে যাচ্ছে না, আর না কেউ মায়াকে দোষী করছে। সবাই মুক্তাকেই দোষী করছে সব কিছুর জন্য। মায়ার হয়ে মুক্তাকেই অপমান করেছে বারবার। হয়তো হৃদের ভয়ে মায়াকে কেউ কিছু বলতে যাচ্ছে না। তাছাড়া মায়ার পক্ষে তো স্বয়ং নিহাল খানও দাঁড়িয়ে। মায়াকে খানবাড়ির ইজ্জত বলেও দাবি করেছেন তিনি। এত কিছুর পর অবশ্যই কারোর সাহস হবে না এই মুহূর্তে মায়াকে কিছু বলতে যাবার। কিন্তু মুক্তার পেছনে কে আছে? ওর শ্বশুর শাশুড়ি, আর না ওর স্বামী। ফাহাদ তো ভদ্র ছেলের খেতাব নিয়ে বসে অবশ্যই বউয়ের জন্য কথা বলার সাহস হবে না তার। সকল ঝড়ঝাপটা তো এখন মুক্তার উপর দিয়েই যাবে। কিন্তু তাই বলে মুক্তা নিজের বোনকে এভাবে সকলের মাঝে একা ছেড়ে দিতে পারে না অন্যের ভরসায়। সবার সামনে সাহস না থাকলে যে সবার অগোচরে মায়ের ক্ষতি করতে চাইবে না, এটাও বা কি গ্যারান্টি আছে? শশীর মা যে পরিমাণ মায়ের উপর রেগে আছেন, শশীকে হৃদের থাপ্পড় মারা নিয়ে এর শোধ অবশ্যই তিনি মায়ের উপর তুলবেন। মায়ের উপর রাগ আছে সেটা ভিন্ন কথা, কিন্তু তাই বলে মায়াকে বিপদের মুখে ফেলে একা চলে যাওয়া কোনো বড় বোনের কাজ নয়। মুক্তা যাবে না মায়াকে একা ফেলে। যত যা কিছু হবার হোক, তারপরও মুক্তা মায়াকে ফেলে যাবে না বলে মন স্থির করলো। আর এতে করে মুক্তা নিজেকে বিপদের মুখে ফেললো। মূলত মুক্তা আরিফের কথার যথাযথ অর্থই বোঝেনি। মায়া যে একা সকলের মাঝে রয়েছে সেই চিন্তা হৃদ খানের মাথায়ও আছে। সে নিশ্চয়ই নিজের বউয়ের হেফাজত করবে যে কোনো মূল্যে। অথচ মুক্তা আরিফের কথাটা বুঝলো উল্টো। মায়ের টেনশনে সেও খানবাড়িতে থেকে গেল, বরং আরিফের সঙ্গে রাগারাগি করে বসলো, নিজের মনের সন্দিহা পোষণ করে। আরিফকে শক্ত গলায় প্রশ্ন করে বলল, তুমি কি মায়ের বিয়েটা আগে থেকে জানতে ভাই? মুক্তার কথায় আরিফ কিছুটা সময় নিশ্চুপ থেকে উত্তর দিল, জানতাম। বসা থেকে চেঁচালো মুক্তা, কি? তুমি এত বড় একটা কথা জানার পরও আমাদের কাউকে জানাওনি ভাই? এজন্য মায়ের সাথে নাহিদের বিয়েটা তুমি ভেঙে দিতে চাইছিলে? হুম। কবে থেকে জানো তুমি এইসব? 3 মাস হবে। এর মানে তুমি মায়াকে সাহায্য করছো আমার ভাসুরের সাথে বিয়ে? মুক্তার কথা শেষ করার আগেই আরিফ ধমকে উঠে বলল, বাজে কথা বলবি না মুক্তা, আমি এসবের কিছুই জানতাম না। আমি বিয়ের ব্যাপারটা শুনেছি সেটার 3 মাস হয়েছে। আমি কাউকে সাহস করিনি। মুক্তা নিজের রাগ প্রকাশ করে বলল, সাহায্য না করলে তুমি 3 মাস ধরে এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছো কেন? অন্তত আমাদের ঘরে জানাতে পারতে এই বিষয়টা। তাহলে আব্বা চাচা তারা হয়তো চেয়ারম্যান পরিবারকে কথা দিয়ে রাখতো না। তুমি জানো আব্বা কতটা ওয়াদাদার মানুষ, কথার খেলাপ তিনি পছন্দ করেন না। আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দিব সবটা। আমি মায়ার এই বিয়ে মানি না।
মুক্তার কথায় আরিফ উত্তেজনা দেখালো, মুক্তার কথায় অস্থির উত্তেজনা দেখালো আরিফের মাঝে। আরিফ অধৈর্যের ন্যায় মুক্তাকে বলল, খবরদার মুক্তা, কাউকে কিছু এখন বলতে যাবি না তুই। আপাতত তোর শ্বশুরবাড়ির পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর আমি বাড়িতে কথা বলবো। 2 দিন পর আমি বাড়িতে যাব, তখন আব্বার চাচার সাথে এই নিয়ে কথা বলবো। নিহাল আঙ্কেলের কল এসেছিল আমার কাছে একটু আগে। তিনি আমাদের বাড়িতে যেতে চাচ্ছেন আব্বার সাথে কথা বলতে। আমি ওনার কাছে 1 সপ্তাহ সময় চেয়েছি বাড়িতে সবাইকে বোঝানোর জন্য। তাই আমার বাড়িতে যাওয়ার আগে তুই কাউকে ফোন দিয়ে কিছু বলিস না। আব্বা হার্টের রোগী, চাচা মাথা গরম মানুষ, দেখা যাবে বাড়িতে তাণ্ডব বয়ে গেছে। তুই আমার কথাটা রাখ মুক্তা, আপাতত কাউকে ফোন দিস না। আমাকে 2টা দিন সময় দে, আমি ঠান্ডা মাথায় সবাইকে বোঝানোর চেষ্টা করব, ভরসা রাখ। আরিফের কথায় মুক্তা রেগেমেগে কল কাটতে কাটতে বলল, আমি পারবো না, আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দিব। কথাটা বলে মুক্তা কল কেটে হাতের ফোনটা ছুঁড়ে মারল দূরে। রাগে জেদ্দে দুহাতে মুখ ঢেকে আবারও কাঁদতে বসলো। তখন রাগে আরিফকে হুমকি দিয়ে বললেও মুক্তা বাড়িতে কল দিল না, কারণ সে জানে এই মুহূর্তে কল দিলে হিতের বিপরীতে চলে যাবে পরিস্থিতি। মুক্তা যেমন মায়ার এই বিয়ে মানে না, তেমনি ওদের পরিবারের কেউ মানবে না। এই সম্পূর্ণ সময়টাতে ফাহাদ ছিল নীরব দর্শক। একদিকে বউ ও তার শ্বশুরবাড়ির মানুষ, অন্যদিকে নিজের পরিবার। ফাহাদ গুড বয় হওয়াতে হৃদের মতন নিজের বউয়ের পক্ষ টেনে কথা বলতে পারছে না, আর না অন্যায়কে অন্যায় বলতে পারছে, শুধু চুপচাপ দেখা ছাড়া। সেজন্য হয়তো আরিফ বারবার মুক্তাকে বোঝাতে চাইছিল ফাহাদ হৃদ খান নয় যে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের বউয়ের সম্মান বাঁচাবে। অন্যায় না থাকা অন্যায় না থাকা সত্ত্বেও সবাই খুব সহজেই ফাহাদের বউয়ের দিকে আঙুল তুলতে পারবে, কিন্তু অপরাধী হয়েও কেউ হৃদ খানের বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবে না। সেজন্য হৃদ খানের বউ হৃদের কাছে হেফাজত, আর ফাহাদের বউ চলে যাক ভাইয়ের কাছে। অতি সূক্ষ্মভাবে বিষয়টা ভেবে ফাহাদ মত্ত হয়ে বসে রইল মুক্তার পাশে। আসলেই ফাহাদ ছোট থেকে ভদ্র, বাবা মার ন্যাওটা আর ভালো ছেলে, সেজন্য কখনোই ন্যায় থাকার পরও বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে পারছে না, যেমন আজও পারেনি। আসলে মানুষ ঠিক বলে, পরিবারের বেয়াদব অভদ্র ছেলেদের বউরা সবসময় সম্মানে থাকে, ভালো থাকে। তাদের দিকে কেউ সহজে আঙুল তুলতে পারে না স্বামীর ভয়ে। কিন্তু দিন শেষে অশিক্ষিত ভদ্র ভালো খেতাব পাওয়া পুরুষদের বউরাই থাকে। সকাল গড়িয়ে দুপুর হলো। মায়াকে নিয়ে ঘরবন্দি হয়ে বসে জুই। অতিরিক্ত কান্নার ফলে চোখ মুখ ফুলে একাকার। জুই মায়ার পাশে অপরাধীর ন্যায়। সান্ত্বনা দেওয়ার মতন ভাষা এই মুহূর্তে জুইয়ের কাছেও নেই। এমন পরিস্থিতিতে পড়বে সেটা আগে থেকেই জানতো, কিন্তু তারপরও ভয়ে আছে জুই। সকালের ঘটনার পর মুক্তাকে কোথাও দেখা যায়নি, এমনকি খানবাড়ির কাউকে দেখা যায়নি ওদের কক্ষের আশেপাশে। তবে জুইয়ের হাতের ফোনটাই কিছুক্ষণ পর পর রাদিফ আসিফের কল আসছে বারবার। মায়ের খোঁজ নিচ্ছে তারা। এর মাঝে 2বার আয়নেরও কল এসেছে জুইয়ের ফোনে। মায়ের পাশাপাশি জুইয়ের খবর নিচ্ছে সেও। এতে জুই ভীষণ খুশি। যাক, অবশেষে আয়নের সঙ্গে অল্প ফোনালাপ হয়েছে, এটাই অনেক। জুই আয়নের বিষয়ে ভীষণ অনুতপ্ত। অন্তত আয়ন যদি এবার জুইকে ক্ষমা করে, এতেই অনেক। মায়া কান্না করতে করতে একটা সময় জুইয়ের কোলে মাথা এলিয়ে ঘুমিয়ে গেল। জুই তখন হাতের ফোনটা পাশে রেখে অনেকটা সময় নিয়ে মায়ের মাথায় হাত বোলাচ্ছিল। হঠাৎ ফোনের ভাইব্রেট শব্দে পাশে তাকাতেই দেখলো ফোনের স্ক্রিনে আয়নের নামটা ভাসছে। আনন্দিত মনে তাড়াহুড়োয় আয়নের কলটি রিসিভ করে কানে দিতেই সালাম দিল জুই। আসসালামু আলাইকুম। আয়ন রয়ে শয়ে সালামের উত্তর দিয়ে সরাসরি মায়ের কথা জানতে চেয়ে বলল, মায়া কই? জুই উত্তর দিয়ে বলল, পাশেই, কাঁদতে কাঁদতে মাত্র ঘুমোচ্ছে। আয়ন স্বাভাবিকের ন্যায় পুনরায় জানতে চাইল, আপনাদের কেউ কিছু বলেছে জুই? না। মায়া খেয়েছে কিছু? না। আপনি? না। কেউ খাবার দিয়ে যায়নি আপনাদের? না। আয়ন চুপ করে গেল ইতস্ততায়। কেউ যে ওদের দুপুরের খাবার দিয়ে যাবে না এমনটা ভাবেনি আয়ন। সবাই না হোক, অন্তত হেনা খান এমন নয় যে বাড়ির অতিথিদের না খাইয়ে রাখবে। অথচ আয়নের ধারণাতেই ছিল না খানবাড়িতে রান্নাই হয়নি তখনও, আর না কেউ খেয়েছে। সবাই শশীকে নিয়েই ব্যস্ত।
অস্থির উত্তেজনায় দুর্বল মানসিকতার জন্য জ্ঞান হারিয়ে বেডে শুয়ে আছে শশী, যার জন্য হেনা খান কক্ষ থেকে বের হয়ে মায়েদের খোঁজ নিতে পারেননি তিনি। এর মাঝে খানবাড়ির পারিবারিক ডক্টর এসে শশীর চেক আপও করে গেছেন একবার। শশীকে রেস্ট নিতে বলে তিনি বেরিয়ে গেছেন, এই বলে যেন শশীকে মানসিক চাপ থেকে দূরে রাখে সবাই। শশীকে ঘুম দেখে আশ্বস্ত হয়ে সবাই এসে বসলো বাড়ির ড্রয়িং রুমে। তোড়জোড় চালিয়ে হেনা খান ছুটল বাড়ির সদস্যদের জন্য দুপুরের খাবারের আয়োজন করতে। সময় তখন 12টা পার হয়ে 1টার ঘরে। অসময়ে ফোন আসলো আয়নের জুইয়ের ফোনে। আয়ন জুই দুজনই জানে না নিচে কি হচ্ছে। আয়ন খানিকটা সময় চুপ থেকে জুইকে ডাকলো ঠান্ডা স্বরে, জুই। আয়নের শান্ত কণ্ঠ জুইকে আশ্বস্ত করলো। বুকের ভিতর এক মুহূর্তের জন্য তোলপাড় হলো আয়নের ভেজা লাহাময় স্বরে। জুই টিপ টিপ বুকে ছোট করেই উত্তর দিল মিহিস্বরে, হুম। আমি কিছু চাইলে আপনি সেটা আমাকে দিবেন? আয়ন কিছু চাইবে আর জুই তা দিবে না, সেটা কখনো হবার নয়। জুইয়ের সাধ্যের ভিতর থাকলে অবশ্যই দিবে সে। আয়নের কথার যথাযথ অর্থ না বুঝি জুই তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বসলো, অবশ্যই দিব। কি চাই আপনার বলুন? জুইয়ের তাড়াহুড়ো বাচ্চামিতে আয়ন স্নিগ্ধতায় হাসলো। আয়নের চাইতে দেরি, অথচ জুইয়ের রাজি হতে দেরি হলো না। কিন্তু আয়ন জানে, যখন আয়ন সত্যি সত্যি জুইয়ের থেকে কিছু চাইবে, তখন এই জুই সবার আগে আয়নকে ফিরিয়ে দেবে। আয়নের হাসির শব্দ জুইয়ের কানে বাজলো। মুহূর্তেই ভালো লাগা ছেয়ে গেল মনের ভেতর। আজ কতদিন পর সেই আয়নের মন মাতানো স্নিগ্ধ হাসির শব্দটা পেল জুই। এই হাসি যেন জুইয়ের চিরচেনা, অতি পরিচিত। বেখেয়ালি জুইয়ের ধ্যান ভাঙতে আয়ন আবার বলল, এখন রাজি হচ্ছেন, পরে আবার পোল্টি নেবেন না তো জুই? আমার কিন্তু আপনার থেকে দরকারি কিছু চাই। জুই স্বতঃস্ফূর্তার সঙ্গে বলল, অবশ্যই দিব, পোল্টি নেওয়া আমার স্বভাবে নেই। আয়ন জুইকে খোঁচা মেরে বলল, আপনার স্বভাব সম্পর্কে আমি অবগত জুই। আপনি পোল্টি না শুধু অস্বীকার করেন, সত্যকে মিথ্যা বানান, ব্যাস এতটুকুই। আয়নের কথায় জুই চুপ করে গেল মন খারাপে। জুই বুঝতে পারছে আয়ন পূর্ব কথার রেশ ধরেই এখন জুইকে খোঁচা মারছে। অপরাধী জুই তাও সয়ে নিল। সে অপরাধী, আয়নের সাথে সম্পর্কটা সে অস্বীকার করেছিল, এজন্য এখন এই এতটুকু খোঁচা তো জুই সহ্য করতেই পারে, তাই না? আয়ন জুইয়ের মন খারাপের চুক্তিতা বুঝে সিরিয়াস গলায় বলল, আমার সাথে কাল দেখা করবেন জুই? জুই মন খারাপের আয়নের কথা শুধিয়ে বলল, আচ্ছা, কিন্তু কাল কেন? আপনি চাইলে এখনই দেখা করতে পারেন, আমি তো আপনার নানু বাড়িতেই আছি। তা আছেন হয়তো, কিন্তু আমি খানবাড়িতে ফিরতে ফিরতে আপনি হয়তো থাকবেন না জুই। একটু পর আসিফ আসবে আপনাকে নিয়ে যেতে। তাই কাল আমি মুরাদপুরে আসব আপনার সাথে দেখা করতে। আয়নের কথায় জুই খানিকটা অধৈর্যের ন্যায় শুধিয়ে বলল, আমি একা যাব? মায়া যাবে না আমার সাথে? ও কোথায় থাকবে? এখানে। হৃদিদের বউ, হৃদ জানে সে কোথায় রাখবে। আপনার এত চিন্তা না করলেও চলবে, আপনার তো জামাই নেই, সেজন্য আমি আপনার হয়ে তদারকি করছি। আপনার যখন একটা ব্যক্তিগত মানুষ চলে আসবে, তখন আমি না হয় দূরে চলে গেলাম। আয়নের কথায় জুই বেশ কষ্ট পেল। মুখ ফুটে বলতে পারলো না, আপনি তো আমার ব্যক্তিগত মানুষ ডাক্তার সাহেব, আমার ভুল হয়েছে, এবারের মতন আমাকে ক্ষমা করে দিন। জুইয়ের নিশ্চুপতায় আয়ন ফের বলল, কাল আসলে দেখা করবেন জুই? হুম। তাহলে কি আশা করা যায় আপনি আমাকে ফিরাবেন না? জুই মন খারাপে বলল, কি চাই এক্ষুনি বলে দেন, সাধ্যে থাকলে অবশ্যই দিব, সাধ্যে না থাকলে দরকার হলে জোগাড় করে দিব, তারপরও আপনাকে ফেরাবো না। আসলেই দিবেন তো? সত্যিই দিবেন? হুম। তাহলে চাইবো, বলুন কি চাই? সত্যি তো? বললাম তো দিব। আয়ন বেশ সিরিয়াস গলায় বলল, ঠিক আছে। আপনাদের একটা শ্যামা সুন্দরী ফ্রেন্ড আছে না, লম্বা করে, কি জানি নাম, নাদিয়া নাকি কি একটা নাম আছে, ওর নাম্বারটা আমাকে দিবেন প্লিজ। আসলে মেয়েটার প্রেমে পড়েছি আমি, তাই আমার আপনার ফ্রেন্ডের নাম্বারটা লাগবে জুই। আয়নের কথায় জুই স্তব্ধতায় মৃদু চেঁচিয়ে বলল, কি? আপনি আর নাদিয়া? অসম্ভব। কেন অসম্ভব জুই? সত্যি আমার আপনার ফ্রেন্ড নাদিয়াকে ভালো লাগে।
আমরা দুজনে একই রঙের মানুষ, সেজন্য আমাকে নাদিয়া অস্বীকার করবে না। আপনার মতন সুন্দরী প্রেমিকা বানাতে গেলে তো 2 দিন পর পর আমাকে অস্বীকার করবে কালো বলে। এজন্য নিজের সেফটি হিসেবে ভাবলাম নিজের গায়ের রঙের সাথে মিল রেখে কাউকে পছন্দ করি। জুই কাল যখন কাল যখন আপনি আসবেন তখন অবশ্যই নাদিয়াকে সঙ্গে করে নিয়ে আসবেন। দুজনের অফিসিয়ালি মিট আপও হয়ে যাবে। কি বলুন, করবেন না আমার জন্য এতটুকু? রাগে দুঃখে মেজাজ দেখিয়ে জুই ঠাস করে কল কেটে দিল। আয়নের কথায় জুইয়ের ভীষণ কান্না পাচ্ছে। আয়ন জুইয়ের কাছে নাদিয়ার নাম্বার চাইবে সেটা স্বপ্নেও ভাবেনি জুই। ওর মন ভাঙা কষ্ট যখন চোখের নোনা জল হয়ে গাল গড়িয়ে পড়ছিল, ঠিক তখনই দুর্বল শরীরে কক্ষে প্রবেশ করলো শশী। ফোলা ফোলা চোখ আর খোলা চুলে দরজা ঠেলে সোজা এসে বসলো মায়ের পায়ের কাছে ফ্লোরে। দুহাতে মায়ের দুপা চেপে ফ্লোরে বসলো, বিছানায় কপাল ঠেকিয়ে, শরীর ঝাঁপিয়ে গোঙালো কান্নায়। মায়া তখন জুইয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে। হঠাৎ শশীর আগমনে জুই নিজের কষ্ট ভুলে ভয়ে আতঙ্কে উঠল ঘুমন্ত মায়াকে দুহাতে চাপটে জড়িয়ে ধরে। মায়ের গাঢ় ঘুমে হঠাৎ ছুটে গেল কারোর কান্নার ফোপানোতে। ঘুমন্ত মায়া ধরফরিয়ে উঠে বসতে চাইলে টান পড়ল পায়ে। আতঙ্কিত ভঙ্গিতে পায়ের কাছটায় তাকাতেই দেখল শশী দুহাতে মায়ের দুপা চেপে বিছানায় কপাল ঠেকিয়ে ফুপাচ্ছে কান্নায়। তাড়াহুড়োয় মায়া শশীর হাত থেকে নিজের পা ছাড়াতে চেয়ে বলল, আপু কি করছেন? উঠে বসুন, আমার পায়ে। আতঙ্কিত ভঙ্গিতে পায়ের কাছটায় তাকাতেই দেখল শশী দুহাতে মায়ার পা চেপে বিছানায় কপাল ঠেকিয়ে ফোপাচ্ছে কান্নায়। আতঙ্কিত মায়া তাড়াহুড়োয় শশীর হাত থেকে নিজের পা ছাড়াতে চেয়ে বলল, আপু কি করছেন? উঠে বসুন, পা ছাড়ুন প্লিজ। শশী সেইভাবে মায়ার পায়ে হাত দিয়ে বসে। দুর্বল শরীরে কান্নার শব্দ নিশ্চুপ। মানুষের জীবনে অপ্রত্যাশিত কিছুর ধাক্কা যেমন ভিতর থেকে ভেঙে চুরে গলিয়ে দেয় মানুষকে, ঠিক তেমনি শশীর মন মস্তিষ্ক দুটোই এই মুহূর্তে ভেঙে চুরে ঘায়েল হয়ে আছে। কাচের টুকরো ন্যায় খণ্ডিত হয়ে আছে শশীর সাজানো গোছানো স্বপ্নগুলো। বুক ফাটা আর্তনাদে সেইভাবে লুটিয়ে পড়ে শশী বলতে লাগলো, সবই তো আমার ছিল মায়া, তাহলে আমার জায়গায় তুমি কিভাবে এসে গেলে? আমার মানুষটা তোমার কিভাবে হয়ে গেল? এসবের তো এই সবই তো আমার হওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমি ভুল করলাম কোথায়? এই বাড়ি, এই ঘর, এই মানুষগুলো সবই তো আমার আপনজন। তাহলে তোমার কিভাবে হলো? জন্ম থেকে বড় হলাম এই বাড়িতে, ভালোবাসলাম এই বাড়ির ছেলেকে। আমাকে আঙুল দিয়ে দেখানো হয়েছে এটা আমার শ্বশুর বাড়ি। হৃদ খান আমার ভবিষ্যৎ স্বামী। হৃদের জন্য কখনো কোনো খারাপ রিলেশনে জড়াইনি। কলেজ লাইফে আমার একটা ক্লাসমেটকে আমার ভালো লাগতো। ছোট ছিলাম, আবেগী বয়সে প্রায় 6 মাস প্রেমও করেছিলাম, কিন্তু কখনো কোনো খারাপ কিছুতে জড়াইনি। তবে একটা সময় যখন বুঝতে পারলাম আমি আসলে হৃদকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারবো না, তখন থেকে হৃদকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত। আমার অনেকটা বছরের সাজানো গোছানো স্বপ্নে তোমার আগমন ছিল ধ্বংসের ন্যায় মায়া। ঠুনকো হাওয়ার ঝড়ে গেল সব। আমি আজ সবকিছু হারিয়ে নিঃস্ব, শূন্য হয়ে গেলাম। শশীর কান্নায় মায়া অপরাধ বোধ করলো। সে সত্যিই কারোর সাজানো গোছানো স্বপ্নে ঢুকতে চায়নি, আর না শশীকে কষ্ট দিতে চেয়েছে। মায়া যদি বুঝতো ওর স্বামীকে খোঁজার পিছনে শশী আজকের মতন কষ্ট পাবে, তাহলে সে কখনোই হৃদের খোঁজ করতো না, বরং অনেক আগেই এই সম্পর্ক থেকে পিছিয়ে যেত। মায়া তো নিজেও দেখেছিল হৃদের প্রতি শশীর কেয়ারনেস। কত লেবু পানি খাওয়াতো রোজ। তখন তো মায়া হৃদকে চিনত না স্বামী স্বরূপ। মায়ের ভীষণ মায়া হলো শশীর জন্য। কান্নাও পেল তীব্র অপরাধ বোধে। মায়া দু হাতের মুঠোয় শশীর হাত নিজের পা থেকে সরাতে চেয়ে বলতে লাগলো, আপু প্লিজ এমন বলছেন কেন? আমি সত্যি আপনার কষ্টের কারণ হতে চাইনি। আমাকে মাফ করবেন সব কিছুর জন্য। আপনি প্লিজ উঠে বসুন। মায়ের কথায় শশী মাথা তুলে তাকালো। অনেক সময় নিজের কান্নার দরুন মায়াও চোখ
অনেক সময় নিয়ে কান্নার দরুন মায়েরও চোখ মুখ ফুলে আছে। শশী মায়ের চোখের দিকে তাকাতেই গাল ছুঁয়ে টুপ করে অশ্রু জড়ালো নিচে। কষ্টায়িত ভেজা গলায় শশী ফের বলল, আমার স্বপ্ন ভাঙা কষ্টে বুকটা হাহাকার করছে মায়া। মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি, সর্বত্র হারিয়ে নিঃশেষ হয়ে গেছি। প্লিজ মায়া, আমার সবকিছু আমাকে ফিরিয়ে দাও না। আমি আমার সবকিছুর জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার হৃদ আমাকে ফিরিয়ে দাও। আমি বাঁচতে পারবো না হৃদকে ছাড়া। প্লিজ দয়া করো আমার উপর। আমার আর হৃদের মাঝে তুমি এসো না। আমাদের জীবন থেকে চলে যাও প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ দয়া করো। শশীর হাহাকারের কান্নায় মায়া কেঁদে উঠল। ও কিভাবে ওর স্বামীকে ছাড়া থাকবে? মায়া তো স্বামীর চেহারা না দেখেই ভালোবেসেছিল, তাহলে আজ কিভাবে অন্য কারোর জন্য সেই স্বামীকে ছেড়ে দিবে? মায়া বুঝতে পারছে শশীর অনেক বছরের সাজানো স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তাই বলে মায়া তো এখানে অপরাধী নয়। হৃদ খান মায়ার প্রেমিক নয় যে ব্রেকআপ করে নেবে। মায়া হৃদের বিবাহিত বউ, যেখানে প্রেমের মতন চাইলেই ব্রেকআপ করা যায় না, তালাক দিতে হয়। মায়া নিজের জীবন থাকতে কখনোই তালাক শব্দ নিজের জীবনে ছড়াতে দিবে না, নিজের জীবনে ছড়াতে দিবে না। মায়া শশীর দুহাত মুঠোয় নিয়ে বুঝাতে চেয়ে বলল, এসব কি বলছেন আপু? আমি বিবাহিত, আমার ওনার সাথে বিয়ে হয়েছে। আপনি আমার কাছে আমার স্বামীকে ভিক্ষা চাইছেন, যেটা আমি দিতে অক্ষম। প্রেমিক হলে ব্রেকআপ করে নিতাম, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ব্রেকআপ হয় না। আমি পারবো না আপনার কথা রাখতে। মায়ের কথায় শশীর দু চোখের পানি ছেড়ে দিয়ে আকুতির স্বরে বলল, তোমার সামান্য 2 দিনের পরিচয় বিয়ের জন্য হৃদকে ছাড়তে পারবে না। তোমার সামান্য 2 দিনের পরিচয় বিয়ের জন্য হৃদকে ছাড়তে পারবে না। তাহলে ভাবো, আমার এই 20 বছরের স্বপ্ন ভেঙে তার উপর তুমি ঘর বানাচ্ছ, সেটা আমি কিভাবে মেনে নিব? শশীর কথাটা মায়ের পছন্দ হলো না। মায়া মোটেও কারোর স্বপ্ন ভেঙে নিজের ঘর সাজাচ্ছে না, বরং হৃদকে মায়া চিনত না, আর না হৃদ চিনত মায়াকে। দুজনের হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে হয়েছিল। কেউ নিজ থেকে চাইতো না এই বিয়েটাকে। পরিস্থিতির দায়ে কিংবা ভাগ্য একত্রে লেখা ছিল বলেই দুজনের বিয়ে হওয়ার 2 বছর পরও ওরা একে অপরের খোঁজ পেয়েছে। এখানে ওরা কেউ ইচ্ছাকৃত কিছুই করেনি, বরং শশী যেটা করছে সেটা ইচ্ছাকৃত। মায়া শশীকে বোঝাতে চেয়ে বলল, আমি আপনার স্বপ্ন ভেঙে নিজের ঘর বানাইনি আপু। আমার ভাগ্যে যে ছিল তার সাথেই ঘর বানানোর চেষ্টা করছি, বরং আপনি জোর করে সেটা পেতে চাচ্ছেন যেটা আপনার ভাগ্যে নেই। আপনি মানুষকে মন দিয়েছেন। মায়ের কথায় শশী হা করে নিঃশ্বাস নিল। অতি কষ্টে বুকটা হাহাকার করছে ওর, নিঃশ্বাস আটকে আসছে বারবার। এত বছরের যত্নে করা ভালোবাসা কত সহজেই মায়া বলে ফেললো শশী ভুল মানুষকে ভালোবেসেছে একদিন। যে ভাগ্য যে ভাগ্য ছিল না তাকে মন দিয়েছে। আসলেই কি তাই? যে ভাগ্যে থাকে না সে কেন মনে বসত গড়ে? কেন? শশী মায়ের চোখে চোখ রেখে 2 নয়নের অশ্রু ফেলে অসহায় গলায় মায়াকে বলল, আমি শূন্য, তুমি পূর্ণ। আমি হারিয়েছি, তুমি পেয়েছো। আজ আমি কাঁদছি, হয়তো একদিন চুপ হয়ে যাব। এই ভেবে আমার মানুষটা তোমার, আমার স্বপ্ন তোমার, আমার ভালোবাসা তোমার, তোমার দুঃখ আমার। শশীর চোখে তার অসহায়ত্ব প্রকাশ পেল। ভালোবাসা হারানোর তীব্র বেদনা দেখা গেল। মায়া শশীর দুহাত ধরে রাখা অবস্থায় কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই ভেসে আসলো কারোর গম্ভীর কণ্ঠ। নাটক করা শেষ তোর, নাকি আরো বশীকরণ করা বাকি আছে? হৃদের কথায় তৎক্ষণাৎ ধরফড়িয়ে ঘুরে তাকালো জুই ও মায়া। শশীর তেমন ভাবাবেগ শশী তেমন ভাবাবেগ দেখালো না, বরং হৃদের কণ্ঠে ব্যর্থ হয়ে নেতিয়ে পড়া বিছানায় কপাল ঠেকিয়ে। মায়া জুই হৃদকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভয় পেল। বিশেষ করে মায়া একবার শশীর দিকে তাকাচ্ছে, তো অন্যবার ঘুরে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে তাকাচ্ছে।
অফিসিয়াল গেটআপে দাঁড়িয়ে হৃদ, হয়তো সবে বাহির থেকে ফিরেছে। গায়ের কালো কোটটা বাম হাতের মুঠোয় চেপে ডান হাত পকেটে গুজে দাঁড়িয়ে শশীকে উদ্দেশ্য করে উক্ত কথাগুলো বলল সে। মায়া হৃদকে দেখে চুপ করে যেতেই হৃদ কক্ষের ভিতর প্রবেশ করতে করতে হাতের কোটটা পেছনে দাঁড়িয়ে থাকা আসিফকে দিতে দিতে ফের শশীর উদ্দেশ্যে বলল হৃদ, হারায় তো তারা যারা পেয়েছিল, তোর কি হারানোর, তোর তোর কি ছিল যেটা হারানোর এত কষ্ট পাচ্ছিস তুই? হৃদের কথায় শশী নিরুত্তর হয়ে বিছানায় মুখ গুজে ফোপাচ্ছে। মায়া একবার শশী, অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদ শশীকে উত্তর করতে না দেখে সেও আর কথা বাড়ালো না। এমনিতেই সকালের ঘটনাটা নিয়ে মেজাজ খারাপ তার। এখন আবার বাড়ি ফিরে শশীকে মায়ার রুমে দেখবে সে ভাবেনি। মায়া শশীর দুজনের কথাই হৃদ শুনেছে। হয়তো হৃদের আসতে আরও একটু দেরি হলে এখানে কি ঘটতে পারত সেই ধারণা আছে হৃদের। প্রথমে শশী মায়াকে নিজের কথা ইমোশনাল করে বোঝাতে চাইতো হৃদের জীবন থেকে চলে যেতে। বরাবরই মায়া কথা না শুনলে দ্বিতীয় পদক্ষেপ নিত শশী। যেটার ধারণা হয়তো মায়ারও নেই। শশী মেন্টাল পেশেন্ট, সেটা জানার পরও বাড়ির সবাই কিভাবে শশীকে একা ছেড়ে দিল ওর বউয়ের ক্ষতি করতে। হৃদ শশীর উপর নিজের মেজাজ দেখালো না। পাগলের সামনে কী বা মেজাজ দেখাবে সে? তার চেয়ে তার চেয়ে বরং তার বউকে নিয়ে সেই চলে যাবে এই বাড়ি থেকে। এই বাড়িতে তার বউ আপাতত সেফ না। হৃদ দক্ষ হাত বাড়িয়ে তৎক্ষণাৎ মায়ের হাত টেনে বিছানা থেকে নামাতে নামাতে আসিফকে উদ্দেশ্য করে বলল, আসিফ, জুইকে ওদের বাসায় দিয়ে আয়। জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি জানাতেই হৃদ মায়ের হাত চেপে চলল দরজার দিকে। হৃদের পেছন পেছন আসিফ ও জুইকে নিয়ে বেরিয়ে আসলো শশীকে কক্ষে রেখে। হৃদ যখন মায়াকে নিয়ে নিচের ড্রয়িং রুম পার হয়ে বেরিয়ে যাচ্ছিল তখন সেখানেই খানবাড়ির সকলেই উপস্থিত ছিল। শশীর মা সালমা বেগমও সেখানে ছিলেন। তিনি রাগে ফুঁসতে থাকেন হৃদ মায়াকে নিয়ে বেরিয়ে যেতে দেখে। মুক্তা হেনা খানের সঙ্গে ছিল, সেও দেখেছে মায়াকে নিয়ে হৃদ আর আসিফের সঙ্গে জুই বেরিয়ে যেতে। সকালের ঘটনা পুনরায় তাজা হলো। হৃদের সামনে কেউ কিছু বলতে না পারলেও মুক্তাকে কেউ ছাড়লো না এবার যা তা শোনাতে। শেষ পর্যায়ে সালমা বেগম হাইপার হয়ে যান। শশী যখন মায়ের রুম থেকে নিচে এসে সবার সামনে আবারও অজ্ঞান হয়ে পড়ল তখন মেয়ের অবস্থা দেখে রাগে হিতাহিত অজ্ঞ হয়ে তিনি তেড়ে যান মুক্তাকে মারতে। ছোট বোনকে না পেয়ে বড় বোনের উপর ক্ষোভ প্রকাশ করতে চাইলে হেনা খান আর আরাফ খান সেই যাত্রায় বাধা দেন সালমা বেগমকে। অস্থির উত্তেজিত পরিস্থিতিতে ফাহাদ তখন শশীকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ সালমা বেগমকে ওইভাবে মুক্তার উপর হামলে পড়তে দেখে সেও মুহূর্তেই থমকে দাঁড়ায় জায়গায়। কয়েক সেকেন্ড থমকালো অবস্থা গেল ফাহাদের। হুঁশে ফিরে শশীকে নিয়ে উপরে না গিয়ে তৎক্ষণাৎ সোফায় ফেলে সেও রাগের বশে মুক্তাকে নিয়ে বেরিয়ে গেল সোজা। দোষী যারা তাদেরকে কেউ কিছু না বলে সবাই মুক্তাকে কেন দোষ দিচ্ছে? মুক্তা কি ওর বোনকে বলেছিল যে হৃদ খানের সঙ্গে গিয়ে বিয়ে বসতে? সবার মতন মুক্তাও তো আজ প্রথম শুনলো মায়া বিয়ে করেছে সেটা। তাহলে সবাই কেন মুক্তাকে হেনস্থা করছে এর জন্য? ওর কি দোষ এখানে? সাহস থাকলে গিয়ে হৃদ খান বা তার বউকে গিয়ে প্রশ্ন করুক কেন তারা বিয়ে করেছে। সেটা না করে সবাই ফাহাদের বউয়ের দিকে আঙুল তুলছে। ফাহাদ মুখ ফুটে কিছু বলে না বলে সবাই ওর ভদ্রতার সুযোগ নেবে ওর বউয়ের উপর দিয়ে। তাহলে ফাহাদ কিসের সুপুরুষ হলো যদি সে তার বউয়ের হেফাজতই করতে না পারলো? তাই ফাহাদ ঠিক করলো এই পরিবেশে আর নয়। সে আজ এই মুহূর্তে মুক্তাকে নিয়ে ঢাকা চলে যাবে, এখানে আর নয়। হৃদ মায়াকে নিয়ে নিজের গাড়িতে উঠে বসতেই আসিফ জুইকে নিয়ে উঠল অপর গাড়িতে। পরপর দুটো গাড়ি বেরিয়ে যেতেই ফাহাদ নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে গেল মুক্তাকে নিয়ে। অসহায় অপমানিত হওয়া মুক্তা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তীব্র অপমানে। আজ পর্যন্ত ওর বাবা মা কেউ ওর গায়ে হাত তুলেনি শত অন্যায়ের পরও। এমনকি এতদিনের রিলেশনে ফাহাদ পর্যন্ত ওর গায়ে হাত তোলা তো দূর, উঁচু গলায় দুটো কথা পর্যন্ত বলেনি। সেখানে মায়ার জন্য নিজের শ্বশুর বাড়িতে ওকে আজ কত অপমানিত হতে হলো। গায়ে হাত তোলার নবাব পর্যন্ত হয়ে গেল। এই সবই হয়েছে মায়ার জন্য। মায়া কিভাবে পারলো ছোট বোন হয়ে মুক্তাকে এই পরিস্থিতিতে ফেলতে?
নিশ্চুপ উদাস ভঙ্গিতে চুপচাপ নত মস্তিষ্কে বসে মায়া। হৃদ সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে 2-3 বার চোখ ঘুরিয়ে দেখে নিল নত মস্তিষ্কের মায়াকে। সেই সমাবেশ থেকে সোজা বাড়ি গিয়েছিল, তাই ফ্রেশ হওয়ার সুযোগ পায়নি। গায়ে সকালের সাদা শার্ট ও কালো প্যান্ট এখনো ইন করা, দুহাতের শার্ট কুইন অব্দি টেনে ভাঁজ করা, বাম হাতে ঘড়ি। যাই হোক, এই পর্বটা এই পর্যন্তই রাখি, হ্যাঁ, এবং পরবর্তী পর্ব খুব দ্রুত দিব। তো এর জন্য হচ্ছে এই পর্বটা এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকের পর্বটা অনেক ছোট হয়ে গেছে, তার জন্য সত্যিই সরি। আজকে আসছি, হ্যাঁ, ভালো লাগতেছে না। আল্লাহ হাফিজ, বাই বাই। আল্লাহ হাফিজ।